আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকের তোমাদের বাংলা মডেল টেস্ট প্রশ্নগুলো সমাধান নিয়ে আমি আছি আরমান স্যার। আশা করছি আজকের এই ক্লাসটি করে তোমরা তোমাদের যদি যে মডেল টেস্টগুলো দিয়েছো সেই মডেল টেস্টের সমাধানগুলো খুব সুন্দরভাবে জানতে পারবে। তো যাক, বেশি কথা আর না বলে আমরা আমাদের মডেল টেস্টের তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলোর সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। তোমরা একেবারে শেষ সময় এসে পড়েছ, একেবারে তোমাদের যে এত মাসের যে একটা জার্নি, একেবারে কাছাকাছি সময়। তো আজকের এই ক্লাসে মোটামুটিভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করব এবং তোমরা কিভাবে শেষ মুহূর্তে কি করতে পারবে সেটা নিয়ে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা মডেল টেস্ট একে তোমাদের যে প্রশ্নটা আসছিল, যে প্রথম প্রশ্নটি ছিল বিদ্রোহী কবিতা থেকে, যে বিদ্রোহী কবিতায় উল্লিখিত বিদ্রোহী সুতোকে, খেয়াল করবেন এখানে বলা হয়েছে যে বিদ্রোহী সুতোকে। আমরা বিদ্রোহী কবিতার সে লাইনটা যদি দেখি, যে আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রী, তো এই জায়গায় অনেকে একটা ঝামেলা ক্রিয়েট করে। তো অনেকে মনে করে যে বিধাত্রী, খেয়াল করবে শব্দটা বিধাত্রী, এই বিধাত্রী কিন্তু বিধাতার স্ত্রীকে কিন্তু বোঝায় নাই। অনেকে মনে করতে পারে যে বিধাতা হচ্ছে ধরো সৃষ্টিকর্তা, বিধাত্রী হচ্ছে সৃষ্টিকর্তার স্ত্রী, সেটা কিন্তু না। এই বিধাত্রী মানে হচ্ছে যেমন এই বিধাতার একটা গুণ, যেমন আমরা পিতা থেকে, খেয়াল করবে পিতা থেকে আমরা যেমন বলি পিতৃ, পিতার গুণকে আমরা বলি পিতৃ, দুঃখিত পিতৃ, মাতা থেকে মাতৃ, হ্যাঁ সেরকম বিধাতা থেকে খেয়াল করবে বিধাতা থেকে বিধাত্রী। তাহলে এই যে তোমার বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলতে এখানে বিধাতারই কিন্তু পুত্র বলা হয়েছে। হ্যাঁ, বিধাত্রীর মানে হচ্ছে বিধাতার পুত্র। তাহলে বিধাতার সুতো বা বিধাতার পুত্র কে ছিল জানো? খেয়াল করবে তোমার আমরা যদি দেখি কবিতায় জয়ন্ত হচ্ছে তোমার, আমরা যদি কবিতাটা পড়ি সেখানে দেখব যে ইন্দ্রাণী সুত, অর্থাৎ ইন্দ্রের পুত্র, ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী এবং তার পুত্র হচ্ছে জয়ন্ত। তাহলে জয়ন্ত তো হবে না। তারপর হচ্ছে বিষ্ণু, বিষ্ণু হচ্ছে তোমার কি বলে স্রষ্টা বলা যায় তাকে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দুর্বাসা, দুর্বাসা ছিল একজন মুনি, খ্যাপা দুর্বাসা আমরা কবিতার মধ্যেই পাইছি। তাহলে আমরা বলতে পারি কি এটার উত্তর হচ্ছে কি, এটার উত্তর হচ্ছে ভৃগু। আচ্ছা, ভৃগু আবার কে? ভৃগু হচ্ছে একজন সে ঋষি বা মুনি ছিল, কিন্তু তোমার এই যে ব্রহ্মা আমরা যেটা বলি বা এই যে বিধাতা হিন্দু ধর্মে যেটা বলে তার মানসপুত্র বলা হয়। মানসপুত্র মানে কি জানো? ওই যে বলি না আমরা যে সে আমার মনে করা ছেলে বা পালিত ছেলে, হ্যাঁ, যে মনে হওয়ার মতো আর কি। হ্যাঁ, তাকে একটা কি বলে বরদান দিছিল আর কি এরকম ভৃগুকে। তো এই ভৃগুকে কি বলা হয়? ভৃগুকে হচ্ছে তোমার ব্রহ্মার অর্থাৎ সৃষ্টিকর্তার মানসপুত্র বলা হয়। হ্যাঁ, এই জন্য আমরা বলতে পারি যে তোমার এই যে বিদ্রোহী সুতোকে ভৃগু, এটা কিন্তু তোমার আসলে আসতেও পারে। কারণ দেখো এই যে ইন্দ্রাণী, কবিতার মধ্যে কিন্তু এই জয়ন্তের কথা নাই, কিন্তু আমরা টিকার মধ্যে কিন্তু পাই যে ইন্দ্রাণী সুত হচ্ছে কি জয়ন্ত। ঠিক একইভাবে বিদ্রোহী সুতোকে তোমার ভৃগু। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে যুগ্ম স্বরের উদাহরণ নিচের কোনটি? যুগ্ম স্বর, যুগ্ম স্বর মানে হচ্ছে যৌগিক স্বর বা দ্বিস্বর। খেয়াল করবে অর্থাৎ যেই স্বরধ্বনির মধ্যে দুইটা মানে মৌলিক স্বরধ্বনি মিলে একসাথে যুক্ত হয়ে যে স্বরটা গঠিত হয়েছে। আমরা যদি দেখি এখানে যেহেতু স্বরের কথা বলছে, খেয়াল করবে স্বরের কথা বলছে, তোমরা যখন এমসিকিউ সলভ করবা বা এমসিকিউ সমাধান করবা বা পরীক্ষার মধ্যে দেওয়ার চেষ্টা করবা, তখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যেগুলো হবে না সেগুলোকে বাদ দিব। তাহলে এখানে যদি আমরা দেখি যেহেতু স্বরের কথা বলছে, তাহলে এখানে উঁ বা ইও হবে না, আমি শিওর, আমি শিওর। তাহলে কি হইতে পারে? তাহলে হইতে পারে ওই অথবা এ। এবার আসো, আমরা পড়েছি কিন্তু এ হচ্ছে একটা মৌলিক স্বরধ্বনি, তার মানে ওই, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং ওইকে ভাঙলে কি হয়? অ প্লাস রস্যই অথবা ও প্লাস রস্যই, যেটাই বলো। তাহলে এভাবে কি হয়? এভাবে তোমার দুইভাবেই কিন্তু হয় যদি সংবৃত বিবৃত ধরো। তাহলে এই ওই হচ্ছে কি? ওই হচ্ছে একটা যুগ্ম স্বর বা দ্বিস্বর ধ্বনি। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পুষ্পশূন্য। পুষ্পশূন্য এটা একটা সমাস, এবং এটা কোন ধরনের সমাস? মনে রাখবে সমাস পড়তে গেলে তোমার অর্থের দিকে তাকাইতে হবে এবং ব্যাস বাক্যগুলো জানতে হবে। বিশেষ করে আমরা যদি দেখি যে এখানে দ্বিগু হইতে গেলে, খেয়াল করবে দ্বিগু হইতে গেলে ব্যাস বাক্যের মধ্যে সমাহার থাকে, এবং দ্বিগু হইতে গেলে যে পূর্বপদ থাকে ওইখানে একটা সংখ্যা থাকে, যেমন চৌরাস্তা, ত্রিফলা, শতাব্দী। তার মানে এটা দ্বিগু হবে না, আমি শিওর। তারপর বহুব্রীহির মধ্যে তোমার পুষ্পশূন্য মানে যেই সমস্ত পদটা থাকে বহুব্রীহির মধ্যে সবসময় অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন গলায় গামছা, গলায় গামছা যার, তাকে বোঝায়, একটা ব্যক্তিকে বোঝায়, অথবা কোনো বস্তুকে বোঝায়।
হ্যাঁ, যে চৌচাল আছে যার, ওই বস্তুটাকে বোঝায়। অর্থাৎ বহুব্রীহির মধ্যে সবসময় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পাবে না। তার মানে পুষ্পশূন্য দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাচ্ছে না, এবং তোমার এটা কোনো সংখ্যাও না, যার কারণে এটা দ্বিগুও হবে না, বহুব্রীহিও হবে না। তাহলে হইতে পারে কি, কর্মধারা হইতে পারে বা তৎপুরুষ হইতে পারে। এখন তোমার কি করতে হবে, তোমার ব্যাস বাক্যটা একটু জানতে হবে যে পুষ্প শূন্য এর ব্যাস বাক্য হচ্ছে পুষ্প দ্বারা শূন্য, অর্থাৎ পুষ্পের মাধ্যমে বা পুষ্পের দ্বারা তাকে কি করা হয়েছে, একবারে শূন্য করে দেওয়া হয়েছে। তো যাই হোক, যেহেতু এই যে দ্বারা দিয়া কর্তৃক একটা বিভক্তি বা অনুসর্গ ব্যাসবাক্যের মধ্যে যদি থাকে এবং সেটা যদি লোপ পায়, বিভক্তি যদি লোপ পায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে তৎপুরুষ সমাস। সেটাকে আমরা বলি হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যগুলো তোমার জানতে হবে, যে কোনটার মধ্যে কোন বিভক্তিগুলো থাকে, কোনটার মধ্যে দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, হ্যাঁ, এগুলো একটু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে তোমরা জানতে পারবা। ঠিক আছে, তাহলে এটা কি, পুষ্প শূন্য হচ্ছে পুষ্প দ্বারা শূন্য, এটা হচ্ছে তোমার তৎপুরুষ সমাস। আরেকটা আছে পুষ্পের সৌরভ বা পুষ্প সৌরভ, ওইটার ব্যাস বাক্য কিন্তু আবার পুষ্পের সৌরভ। ঠিক আছে, ওটা আবার ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। এবার আসুন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি দৃষ্টান্ত কোনটি। আমরা যদি দেখি, এখানে যেহেতু ব্যঞ্জন সন্ধি বলছে, তার মানে এখানে স্বরসন্ধিগুলা কিন্তু থাকবে না। এখানে যদি আমরা দেখি পরোপকার, পর প্লাস উপকার, যেটা আমরা স্বরসন্ধির মধ্যে দেখেছিলাম যে ওকার থাকলে উ হয়ে যায়, হ্যাঁ, ওকার থাকলে উ হয়ে যায়, এটা নিয়মের মধ্যে পড়ে। আর নিপাতনে সিদ্ধ মানে নিয়মের বাইরে, খেয়াল করবে, নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে নিয়মের বাইরে। আমরা যদি দেখি পরোপকার, এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে, যে ওকার থাকলে পরের অংশে উ হয়ে যায়, পর প্লাস উপকার। তারপর এটার মধ্যেও দেখো একার থাকলে পরের অংশে ই হয়ে যায়, যে মানব প্লাস ইতর, মানবেতর। হ্যাঁ, তাহলে এই দুইটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে এবং এই দুইটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি কিন্তু না। এরপর আসো, আমরা যদি দেখি উত্থাপন, উত্থাপনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত প্লাস স্থাপন, উত প্লাস স্থাপন, এবং এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি। তাহলে খেয়াল করবে, এই দুইটা হচ্ছে স্বরসন্ধি এবং নিয়মের মধ্যে পড়ে, এবং এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি। তার মানে আমরা বলতে পারি নিয়মের বাইরে তেলে কোনটা, নিয়মের বাইরে হচ্ছে এইটা, বিশ্ব প্লাস মিত্র, বিশ্বামিত্র, বিশ্ব প্লাস মিত্র হয়ে যাবে বিশ্বামিত্র। এবং এটা নিয়মের বাইরে কেন হলো, এর কারণ হচ্ছে এটা একটা ব্যঞ্জন সন্ধি, এবং এখানে আমরা জানি যে ব্যঞ্জন সন্ধির মধ্যে যে ব থাকলে প হয়ে যায়, যেমন সুবন্ত হয়ে যায় সু প্লাস অন্ত, তৃতীয় বর্ণ থাকলে বিচ্ছেদ করার সময় সেটা প্রথম বর্ণ হয়ে যায়, কিন্তু এখানে বয়ের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো যাই হোক, বিভিন্নভাবে এটা কোনো নিয়ম মানে না, তাই এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর বাকিগুলোর মধ্যে এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, আর এই দুটো হচ্ছে নিয়মের মধ্যেই, এবং এই দুটো হচ্ছে স্বরসন্ধি। তাহলে আমরা বলতে পারি এটার উত্তর কি ভাইয়া, এটার উত্তর হচ্ছে তোমার বিশ্বামিত্র। এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। এরপর আসুন, আমি তো বেশক জাহেল, এটা কে বলছে? খেয়াল করো, বঙ্গবন্ধু তো বলবে না, কারণ এটা কোনো তোমার 52 দিনগুলো থেকে নেওয়া হয় নাই। এখানে আমরা বাকি যে অপশনগুলো দেখতেছি, যে তোমার এখানে মজিদেরও এটা উক্তি না, তাহলে এটা কি, এটা কি সিরাজউদ্দৌলা নিজে বলছিল না, সিরাজউদ্দৌলার উক্তি না, এটা হচ্ছে তোমার উমিচাঁদের উক্তি। হ্যাঁ, তোমরা যেটা করবা, এই যে নাটকের উক্তিগুলা পড়ার ক্ষেত্রে কোনটা কোন দৃশ্যে আলোচনা করা হয়েছিল, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে অমিচাঁদ নিজেকে নিজেই বলতেছে যে আমি তো বেশক জাহেল। আচ্ছা যাক, এভাবে তোমরা একটু দেখার চেষ্টা করবা। এরপর আসো, এরপর আমরা যদি দেখি 6 নম্বর কোশ্চেন, পাবলিক ওয়ার্কস, পাবলিক ওয়ার্কসের বাংলা পরিভাষা কি? দেখো, ওয়ার্কস মানে হচ্ছে পূর্ত বা কাজ, যেটাই বলি আমরা, ওয়ার্কস মানে হচ্ছে পূর্ত, স্থান মানে হচ্ছে ভেন্যু, নগরায়ন মানে হচ্ছে তোমার আরবানাইজেশন, আর গণপূর্ত, এই যে পূর্ত মানে যদি ওয়ার্কস হয় আর পাবলিক মানে গণ, তাহলে কি হবে, পাবলিক ওয়ার্কস মানে হচ্ছে গণপূর্ত, পাবলিক ওয়ার্কস মানে হচ্ছে গণপূর্ত। এরপর আসো, এরপর আমরা যদি দেখি, দ্য ম্যান ইজ অফ হিজ হেড, দ্য ম্যান ইজ অফ হিজ হেড, এর বাংলা অনুবাদ কি? আমরা যদি দেখি, এই অনুবাদগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলা এমসিকিউ বলো বা রিটেন বলো বা বিভিন্ন যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এই অনুবাদ কিন্তু আসে, বিশেষ করে যে প্রবাদ টাইপের অনুবাদ। হ্যাঁ, যে যেমন যেমন কর্ম তেমন ফল, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে অ্যাজ ইউ স, মানে তুমি যতটুকু বীজ বপন করবা, সো ইউ রিপ, তুমি ততটুকু ফল ভোগ করবা, তুমি যতটুকু বীজ বপন করবা ততটুকু তুমি ফল ভোগ করবা, অ্যাজ ইউ স সো ইউ রিপ। আর এই চোর পালালে বুদ্ধি পারে, মানে বুদ্ধি পারে, এটা কি? এই যে তোমার বলে না যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মানে রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলো, ওরকম আর কি। হ্যাঁ, এটার ইংরেজিটা হচ্ছে যে তোমার আফটার ডেথ কামস দ্য ডক্টর, এরকম আর কি, যে চোর পালালে বুদ্ধি বাড়ে।
তাহলে আমরা বলতে পারি লোকটির কি হতে পারে, বড় মুখচোরা। এই মুখচোরা মানে কি জানো, মুখচোরা মানে হচ্ছে শরম পাওয়া, লজ্জা পাওয়া। হ্যাঁ, দ্য ম্যান ইজ ভেরি শাই, আমরা যদি এটা বলতাম তাহলে সেটা হইতো। মুখচোরা মানে হচ্ছে লজ্জা পাওয়া। তাহলে কি হইতে পারে, তোমার লোকটির মাথা খারাপ হয়েছে, অফ হিজ হেড। অফ হিজ হেড মানে হচ্ছে মাথা খারাপ হওয়া। হ্যাঁ, দ্য ম্যান ইজ অফ হিজ হেড মানে হচ্ছে লোকটির মাথা খারাপ হয়েছে। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে হবে। এরপর আসো, এরপর যদি আমরা পরের কোশ্চেনে যাই, এক কথায় প্রকাশ করো। স্ত্রীর বশীভূত যে, অর্থাৎ স্ত্রীর যা বলবে সে তাই করবে, স্ত্রীর বশে যে সব সময় থাকে, তাকে কি বলা হয়? আমরা যদি দেখি, কেউ বলতে পারে বউ পাগল। বউ পাগল একটা, আর স্ত্রীর বশীভূত আরেকটা। হ্যাঁ, বউ পাগল মানে হচ্ছে সে সবসময় বউয়ের সাপোর্টে থাকে, ওইটা হচ্ছে বউ পাগল। হ্যাঁ, আচ্ছা। আর কৃতদার মানে হচ্ছে যে বিয়ে করেছে। আর প্রসিত পত্নীক, খেয়াল করবে, প্রসিত পত্নীক। প্রসিত পত্নীক মানে হচ্ছে যে স্বামীর স্ত্রী বিদেশে থাকে, যে স্বামীর স্ত্রী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিত পত্নীক। হ্যাঁ, আর ওই স্ত্রৈণ, এই স্ত্রৈণ মানে হচ্ছে যে স্বামী স্ত্রীর বশে থাকে। হ্যাঁ, স্ত্রীর বশীভূত যে স্বামী থাকে তাকেই বলা হয় স্ত্রৈণ। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো, কোন বাগধারাটির অর্থ একমাত্র অবলম্বন? বাগধারার অর্থ একমাত্র অবলম্বন। আমরা যদি দেখি শিবরাত্রি সলতে, শিবরাত্রি সলতে মানে হচ্ছে একমাত্র সন্তান। শিবরাত্রি সলতে মানে হচ্ছে একমাত্র সন্তান। আর বাকি দুটো যদি অপশন দেখি, তোমার অন্ধের যষ্টি, এটা আমরা পড়ছি, অন্ধের যষ্টি মানে হচ্ছে কি একমাত্র অবলম্বন, অনেকেই এটা লাগায় দেয়। কিন্তু 4 নম্বর অপশন আবার বলছে খ গ উভয়ই। তার মানে সবেধন নীলমণি মানেও হচ্ছে একমাত্র অবলম্বন। তার মানে এই দুটার অর্থই হচ্ছে একমাত্র অবলম্বন। তাহলে আমরা বলতে পারি এটার উত্তর কি ভাইয়া? এটার উত্তর হচ্ছে খ এবং গ দুইটাই, খ এবং গ দুটোই। কিন্তু প্রথমটা হবে না, কারণ প্রথমটা মানে হচ্ছে একমাত্র সন্তান। কিন্তু এটা একমাত্র অবলম্বন নাও হইতে পারে। এজন্য আমাদের উত্তর হচ্ছে বাকি দুটা, খ এবং গ দুইটাই। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়? অনেকগুলো স্বাধীন বাক্যকে আমরা একটা বাক্যে যদি লিখতে যাই, যেটা হচ্ছে আমরা যদি বলি যে তোমার আমরা যদি বলি যে তোমার ভালোভাবে পড়ালেখা করো, এটা একটা বাক্য, স্বাধীন বাক্য। তারপর হচ্ছে তোমার তাহলে, আমরা যদি একটু ছোট করে দিই তাহলে ভালো হতো, তাহলে, বা আরো যদি সহজ করি, এবং ভালো ফলাফল করো। তাহলে দেখো এখানে কিন্তু তোমার এই যে ভালোভাবে পড়ালেখা করো, এটা একটা স্বাধীন খণ্ডবাক্য, ভালো ফলাফল করো এটা একটা স্বাধীন খণ্ডবাক্য। আমরা চাইলে এটাকে ধরো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ধরো এবং কথাটা নাই, ভালো ফলাফল করো, ভালোভাবে পড়ালেখা করো, দুটিই কিন্তু স্বাধীন। তাহলে দুটো স্বাধীন খণ্ডবাক্যকে তোমার একত্র করতে হইলে, অর্থাৎ এক বাক্যে নিতে হইলে আমরা চাইলে কি করতে পারি, এর মাঝে তোমার সবচেয়ে ভালো হয় হচ্ছে তোমার এর মাঝে কি করতে পারি, আমরা এর মাঝে একটা সেমিকোলন দিয়ে দিতে পারি। সেমিকোলন দিয়ে দিলে কি হয়ে যাবে জানো? সেমিকোলন দিয়ে দিলে এটা হয়ে যাবে একটা যৌগিক বাক্য। অর্থাৎ এই দুইটা স্বাধীন খণ্ডবাক্য মিলে, মানে স্বাধীন বাক্য, এটাও কিন্তু স্বাধীন ছিল, এটাও কিন্তু স্বাধীন ছিল, দুইটাই কিন্তু স্বাধীন ছিল। তো দুইটাকে আমরা যদি জাস্ট একটা সেমিকোলনের মাধ্যমে দেখাই দিতে পারি, তাহলেই কিন্তু দুইটা মিলে কি হবে, দুইটা স্বাধীন বাক্য মিলে হয়ে যাবে একটা যৌগিক বাক্য হয়ে যাবে। ভালোভাবে পড়ালেখা করো, সেমিকোলন, ভালো ফলাফল করো। তার মানে মনে রাখবে যে একাধিক স্বাধীন বাক্যকে আমরা যদি এক বাক্যে লিখতে চাই, তাহলে কি করতে পারি, আমরা এই সেমিকোলনের মাধ্যমে এক বাক্যে আমরা সেটাকে নিয়ে আসতে পারি। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সেমিকোলন। সেমিকোলনের মাধ্যমে কি করতে পারি, একাধিক স্বাধীন বাক্যকে, শুধু দুইটা না, তিনটা বাক্যকে আমরা চাইলে সেমিকোলনের মাধ্যমে একটা বাক্যে কিন্তু লিখতে পারি। ওকে, আচ্ছা। এরপর আসো, এরপর আমরা দেখব হচ্ছে 11 নম্বর কোশ্চেন, জ্ঞানে আনন্দ হয়। অনেকে এই যে জ্ঞানে আনন্দ হয়, এটা আমরা যেটা করতে পারি, আগে যেটা চিন্তা করতে হবে যে হবে না কোনটা। এখানে হবে না হচ্ছে এটা সম্প্রদান হবে না, এটা অধিকরণ হবে না, কারণ এটা দিয়ে কোনো স্থান সময় বোঝাচ্ছে না, এটা দিয়ে কোনো দান করা বোঝাচ্ছে না। তাহলে এটাতে কনফিউজ লাগে হচ্ছে দুইটার মধ্যে, হইতে পারে এটা করণ কারক, অথবা এটা অপদান কারক। অনেকে মনে করতে পারে যে তোমার এটা করণ হইতে পারে, যে কি দ্বারা আনন্দ হয়, জ্ঞান দ্বারা আনন্দ হয়, বা জ্ঞান থেকে আনন্দ হয়।
দেখো অনেকে করণ মনে করতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু করণ হবে না। এটা কি হবে জানো? এটা হবে তোমার অপাদান। অপাদান কেন? খেয়াল করো, জ্ঞানে আনন্দ হয়, অর্থাৎ জ্ঞান থেকে, খেয়াল করবে, চিন্তা করতে হবে এভাবে, জ্ঞান থেকে আনন্দের উৎপত্তি হয়। কোনো কিছু থেকে যদি কোনো কিছু রূপান্তর হয়, উৎপত্তি হয়, চেঞ্জ হয়, সৃষ্টি হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে তোমার অপাদান কারক। যেমন তিলে তৈল হয়, ঠিক আছে, কিন্তু তিলে তৈল আছে ওইখানে, কিন্তু তিলে হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা যাক, তাহলে জ্ঞানে আনন্দ হয়, গাছে ফল হয়, এরকম যদি থাকে একটা জিনিস থেকে আরেকটা জিনিস রূপান্তর হওয়া, উৎপন্ন হওয়া, তৈরি হওয়া, এগুলো যদি বোঝায় তাহলে সেটা হবে কি? সেটা হবে অপাদান কারক। আশা করছি বুঝতে পারছো। এরপর আসো, এরপর আমরা দেখবো হচ্ছে 12 নম্বর কোশ্চেন, চাপাবাজ। এই যে বাজ, আমরা জানি একটা শব্দে প্রত্যয় সবসময় পড়ে থাকে, তাহলে এই বাজ এটা কোন ধরনের প্রত্যয়? তাহলে খেয়াল করবে, এটা হচ্ছে এই যে বাজ, বাজ, বন্দি, সই, এগুলো হচ্ছে তোমার ফার্সি প্রত্যয়। আর হচ্ছে ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, এগুলো হচ্ছে হিন্দি তদ্ধিত প্রত্যয়। আর যে বাজ, বন্দি, সই যেটা বললাম সেটা হচ্ছে তোমার ফার্সি প্রত্যয়। আবার সই আবার অনেক ক্ষেত্রে আরবিও বলে, দুইটাই বলা যায়, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফার্সি। আচ্ছা যাক, যেটা বলছিলাম যে তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে ফার্সি তো অপশনে নাই, তাহলে কি হবে? তাহলে ফার্সি, এই যে হিন্দি বা ফার্সি বা আরবি, এগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি এই যে বাজ, এটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় বা বিদেশি প্রত্যয় যোগে এই যে বাজ শব্দটা বা চাপাবাজ শব্দটা গঠিত হয়েছে। চাপাবাজ, ধোকাবাজ, রংবাজ, ঠিক আছে। আচ্ছা, এবং প্রত্যয় সবসময় পরে যুক্ত হয়। এরপর আসো, রবীন্দ্রনাথের উপন্যাস নয় কোনটি? আমরা যদি দেখি যে এখানে তোমার এই যে চতুরঙ্গ, মালঞ্চ, রাজর্ষি, এগুলো সবই কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাস। কিন্তু রাজসিংহ, খেয়াল করবে, রাজসিংহ হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। বঙ্কিমচন্দ্রের উপন্যাস হচ্ছে কি? এ রাজসিংহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে ঐতিহাসিক একটা উপন্যাস হচ্ছে এ রাজসিংহ, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এই রাজসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো উপন্যাস নয়। তোমাদের কিন্তু এই যে রবীন্দ্রনাথ বলো, নজরুল বলো, হ্যাঁ, তাদের কিন্তু এই যে উপন্যাস, নাটক, কবিতা, এগুলো কিন্তু জানতে হবে ভালোভাবে। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব 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 বেশি। আচ্ছা, এরপর আসো, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা কার ইচ্ছা নাই? কার? সোমনাথের বন্ধুর? জীবনও হবে না, কারণ সোমনাথের বন্ধু তোমার নাই এই গল্পে। কোনো আছিল ওই যে উকিল, উকিল বন্ধু ছিল, কিন্তু সে কোনো উক্তি করে নাই। আচ্ছা, কল্যাণীতে উক্তি করে নাই, অনুপমের মামা উক্তি করে নাই, তাহলে উক্তিটা কী করছে? উক্তিটা করছে হচ্ছে সোমনাথ সেন নিজে। খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এরপর আসো, কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। এখানে কবির অনুভূতি কি? কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, খেয়াল করবে এখানে যেটা করা হয়েছে যে তোমার একটু ভালোভাবে দেখবো আমরা, যে তোমার মাঘের সন্ন্যাসী, কুহিলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরী মানে চাদর। মাঘের সন্ন্যাসী বলতে শীতকে বোঝানো হয়েছে, অর্থাৎ শীত যেমন কুয়াশার চাদর মুড়ি দিয়ে সব কিছু একবারে নিঃশেষ করে চলে যায়। এরপরের লাইনটা ছিল এরকম যে কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে আমরা যদি দেখি যে তোমার শীত যেমন যেখান দিয়ে যায় সেখানে একবারে খালি করে যায়, কবিকেও তোমার তার স্বামী একেবারে রিক্ত হস্তে তাকে একা রেখে চলে গেছে। অর্থাৎ এখানে ব্যাপারটা হয়েছে যে তোমার যে শীত একবারে, যে তোমার কি নর্মাল নর্মাল অর্থ যেটা, যে তোমার শীত যেরকম প্রকৃতিটাকে একবারে নিষ্ক্রিয় করে দেয়, একবারে নিশ্চিহ্ন করে দেয়, সেই জিনিসটাই হচ্ছে এ লাইন দ্বারা বোঝানো হয়েছে। তার মানে আমরা যদি প্রথম অপশন দেখি, প্রকৃতির প্রতি বিরূপতার জন্ম, তা তো হবে না। কবির সন্ন্যাসীর মতো কবি তো এখানে চলে যায় নাই, তাহলে 2 নম্বরটা কখনোই হবে না। বসন্ত সৌন্দর্য নিয়ে আবির্ভূত, বসন্ত তো কোনো সৌন্দর্য নেই এখানে, বসন্তের কথা আসবে না, কারণ এখানে শীতের কথা বলতেছে। তার মানে 2 এবং 3 হবেই না, তাহলে হইতে পারে 1 অথবা 4। খেয়াল করবে এই অনুধাবন প্রশ্নগুলা তোমার এভাবেই চিন্তা করতে হবে যে কোনটা হবে না, আমার এটা দেখতে হবে, কোনটা হবে না আমি সেটা দেখব। তার মানে এখানে এই 2টা হবে না, তাহলে কি হইতে পারে? প্রকৃতির প্রতি বিরূপতা তো হবে না, তাহলে কি হইতে পারে? এই যে মাঘের সন্ন্যাসী বলতে কারে বুঝাইছে? শীতকে বুঝাইছে, এবং শীত কি করে? সব কিছু একবারে নিশ্চিহ্ন করে দেয়। তার মানে এই লাইনটার মধ্যে তোমার কি বোঝানো হয়েছে? যে তোমার কবির অনুভূতি হচ্ছে শীতের রিক্ততা, শীতের রিক্ততা, শীতের কষ্ট, শীতের জ্বালা, হ্যাঁ,
যে সে এখনও তার মন পড়েছে সেই শীতের ঋতুতে, হ্যাঁ, যে শীত যেমন সব কিছু নিশ্চিহ্ন করে দেয়, তার স্বামীও তাকে একবারে সব কিছু একবার খালি করে তাকে চলে গেছে, শূন্য করে তাকে চলে গেছে। তো যাই হোক শিক্ষার্থীরা, এভাবে আমরা এই অফলাইন মডেল টেস্টের প্রথম মডেল টেস্টের 15টি প্রশ্ন খুব সুন্দরভাবে সমাধান করতে পেরেছি। এবার হচ্ছে আমরা তোমাদের যে অনলাইন মডেল টেস্ট হয়েছে 1 নম্বর, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে আভিধানিকভাবে সাজানো শব্দত্রয় কোনগুলো। এই প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছরই অনেকবার কিন্তু আসছে, হ্যাঁ, অনেকবারই কিন্তু এই প্রশ্নগুলো আসছে এবং রিসেন্টলি অনেকবার আসতে দেখা গেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু অভিধান থেকে প্রশ্ন আসতেছে। আচ্ছা, আমরা যেটা করব যে সেটা হচ্ছে যে শব্দগুলো আগে একটু দেখার চেষ্টা করব। আমরা যদি একবারে নিচ অপশন থেকে দেখি, নিচের থেকে দেখি, তাহলে দেখবো এখানে যে তোমার এখানে খা, দেখো বুঝো এখানে খা, কিন্তু এখানে খ, যেহেতু তিনোটা বর্ণই খ, আমরা দেখব খ এর সাথে কোন কার আছে। তো আমরা যদি দেখি এখানে আছে আকার, এখানে আছে অ, খ এর সাথে অ, আর এখানে আছে খ এর সাথে আকার। তার মানে এটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এই অটা খরগোশটা যদি প্রথমে দিত তাহলে হইতে পারতো, তাহলে উত্তরটা ঠিক থাকতো। কিন্তু এই অটা এই খরগোশটা প্রথমে দেয় নাই, কারণ খ এর সাথে অ আছে, তাহলে খরগোশটা প্রথমে হওয়ার কথা ছিল। তার মানে এটা আবিধানিকভাবে সাজানো নাই। আচ্ছা, তাও আমরা একটু যদি দেখি, তার মানে এটা হচ্ছে ফার্স্ট, আগে বুঝো এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে আমরা যদি দেখি এই দুইটার মধ্যে এখন সেকেন্ড কে হবে, সেকেন্ডটা আমরা একটু বের করে ফেলি। তুমি এত তোমার সময় নষ্ট করার দরকার নেই পরীক্ষার হলে। তুমি যেটা করবা, যদি দেখো সিরিয়াল হয় না, এটা বাদ, আমরা পরের অপশনে যাব। কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি দেখতেছি পরেরটা, যে খায়ের পর এখানে কি আছে, ই আছে, এখানে কি আছে, ই আছে, আবার এখানে কি আছে, এখানে আছে ব। তার মানে এখানে ইটা আগে, বটা পরে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড। তার মানে এই 4 নম্বর অপশনটাকে যদি আমরা এভাবে করতাম, প্রথমে খরগোশ, পরে হচ্ছে খায়রুন, পরে হচ্ছে খাবার, এভাবে সাজাইতাম, তাহলে এটা উত্তর হইতো। যেহেতু সাজানো নাই, তাহলে 4 নম্বর উত্তর ক্যান্সেল। এবার আমরা যদি দেখি 3 নম্বর মধ্যে যদি দেখি, এখানেও কি করা হয়েছে, খরগোশটাকে 3 নম্বরে দেওয়া হয়েছে। তার মানে এটা উত্তর হবে না, কারণ আমি একটু আগে জেনে গেছি যে খ এর মধ্যে কি আছে, অ, কিন্তু এখানে দুইটার মধ্যে আকার আকার আছে, এটা তো আকার আছে, এটা তো আকার আছে, দুটিতে আকার আছে, কিন্তু পরে কি হয়েছে, পরের বর্ণটা হচ্ছে ই আর এটার মধ্যে ব। তার মানে এখানে আমরা বলতে পারি এই খরগোশ এটা হচ্ছে ফার্স্ট, আর এই ই এটা হচ্ছে সেকেন্ড, আর খাবারের এই যে ব এটা হচ্ছে থার্ড। তার মানে এখানে খরগোশটাকে যদি ফার্স্টে আনলেই আমাদের 3 নম্বর কিন্তু উত্তর হয়ে যেত। এবার আসো 2 নম্বরের মধ্যেও যদি দেখি, এখানেও কি করা হয়েছে, এখানেও তিনটার মধ্যে খ আছে, কিন্তু খ এর মধ্যে এখানে আছে অ। তার মানে এটাও খরগোশটাও এখানে লাস্টে দিছে, তাহলে এটাও আমাদের ভুল। তাও আমরা যদি দেখি এখানে তোমার এই প্রিন্টার মধ্যে আমরা যদি দেখি, এটা হচ্ছে ফার্স্ট, এবং এখানে যদি দেখি এটা হচ্ছে তোমার যেহেতু ই আছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং এটা হচ্ছে থার্ড। আমরা যদি এভাবে চিন্তা করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার আসো 1 নম্বর অপশন। 1 নম্বর অপশনে যদি আমরা দেখি যে এখানে প্রথমেই খ অ আছে, পরটার মধ্যে আকার, এটার মধ্যে আকার, তাহলে এবার দেখো খ অ, তাহলে অ এটা হচ্ছে ফার্স্ট। এখন দুইটার মধ্যে যেহেতু আ আছে, আমরা এখন যেটা করব, এর পরের বর্ণে যাব। এর পরের বর্ণে কি আছে, এর পরের বর্ণে আছে ই আর ব, ই আর ব। এখন দেখো এই দুইটার মধ্যে আগে কি আছে, আগে আছে ই, পরে আছে ব। তার মানে এটা হচ্ছে সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড। আমি এতটা সময় নিছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা এত সময় নিবা না। পরীক্ষার মধ্যে যদি দেখো যে একটু সিরিয়াল ব্রেক হয়েছে, শেষ, ওটা বাদ। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি ভাইয়া? এটার উত্তর হচ্ছে 1 নম্বরটা, যে এই 3টা শব্দই কি আছে, সুন্দরভাবে ক্রমানুসারে সাজানো আছে। হ্যাঁ, আমাদের লেকচার শিট 1 নম্বর লেকচার শিটেই এই আবিধানিক ক্রমের একটা ক্রম দেওয়া আছে, যে কিসের পর কি। প্রথমে হচ্ছে স্বরবর্ণগুলা, হ্যাঁ, স্বর থেকে ও পর্যন্ত, তারপর হচ্ছে তোমার পরাশ্রয়ী বর্ণগুলা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ, তারপর হচ্ছে তোমার ক থেকে একেবারে চ, ছ, ড, ঢ, ড এর পরে হচ্ছে ডয় শূন্য র, ঢ এর পরে হচ্ছে ঢয় শূন্য র, এরপর হচ্ছে সামগ্রিকভাবে চলতে 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 একবার তালবস্য, মূর্ধনস্য, দন্তাস্য, হ। অভিধানের সর্বশেষ বর্ণ হচ্ছে হ। আর হচ্ছে যদি কোনো যুক্ত বর্ণ থাকে, আমরা দেখব সামনে, যদি কোনো যুক্ত বর্ণ থাকে, যেমন মনে করো এরকম আছে, তখন কি হবে, তখন হচ্ছে আগে ইও,
পরে হচ্ছে জ, ইওর সিরিয়ালটা দেখবো। যেমন আমরা যদি ক্ষিয়র কথা বলি, ক্ষিয়টা কার সাথে আছে, ক্ষিয়টার মধ্যে যদি আমরা দেখি ক প্লাস স, তার মানে হচ্ছে ক্ষিয়টা তুমি খুঁজবো হচ্ছে কয়ের সাথে, কয়ের সাথে হচ্ছে ক্ষিয়। তারপর যদি তোমার এই যে এটা যদি দেখি, এটা তুমি কোথায় পাবা, এটা পাবা হচ্ছে তুমি কি, এটাকে ভাঙলে হয় হ প্লাস ম, তার মানে এটা হচ্ছে তোমার হয়ের সাথে তুমি পাবা এটা। অর্থাৎ যেই যুক্তবর্ণ প্রথম বর্ণটা যেটা, সেই বর্ণের সিরিয়ালেই এই যুক্তবর্ণগুলা মানে এই শব্দগুলা থাকবে। ঠিক আছে, যদি ওইভাবে তুমি খোঁজার চেষ্টা করো। তাহলে ক্ষিয় আছে কার সাথে, কয়ের সাথে। তারপর ইঁজ আছে কার সাথে, ইঁর সাথে। কিন্তু তোমার এই যে এই জিনিসটা আবার কি, ওই যে বিজ্ঞান গান, এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে হয় জ প্লাস ইঁ। তার মানে অভিধানের মধ্যে এই জিনিসটা পাবা তুমি জয়ের সাথে। জয়ের মধ্যে তুমি বর্গীয় জয়ের মধ্যে এই যে এই চিহ্নটা পাবা, এই যুক্তবর্ণগুলো পাবা। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা যদি দেখি যে বিষয়ে কোনো বিতর্ক নাই, যে বিষয়ে কোনো বিতর্ক নাই সেটাকে আমরা বলি অবিংশবাদী। যে বিষয়ে কোনো বিতর্ক নাই সেটাকে বলে অবিংশবাদী। আর অপরিণামদর্শী মানে হচ্ছে যে কোনো পরিণাম না দেখেই কাজ করে, ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। হ্যাঁ, বা কোনো পরিণাম ভবিষ্যতে কী হতে পারে, এর পরিণাম খারাপ কী হতে পারে, সেটাকে বলা হয় অপরিণামদর্শী। অবমৃষ্যকারী মানে ভবিষ্যৎ না জেনে কাজ করা। কিন্তু তোমার যে বিষয়ে কোনো বিতর্ক নাই সেটাকে আমরা বলি অবিংশবাদী। এক কথায় প্রকাশগুলো পড়তে হবে তোমাদের, ঠিক আছে? এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি জাদু বাংলা গানে, এই কি নিয়ে অনেক ভেজাল আছে। তাও যদি আমরা দেখি, খেয়াল করবে আমরা সচরাচর দুই রকমের কি দেখতে পাই, একটা হচ্ছে কয় ঋষিকার কি, একটা হচ্ছে কয় দিঘিকার কি। খেয়াল করবে আমরা কখন কোন কি ব্যবহার করি। মনে রাখবে যেটার উত্তর খুব সংক্ষিপ্ত হ্যাঁ বা না হয় সেটাকে আমরা প্রশ্ন করি কয় ঋষিকার কি দিয়ে। যেমন আমরা যদি বলি তুমি কি যাবে, তাহলে উত্তর হয় হ্যাঁ অথবা না। আর যদি বলি যে তোমার, যদি বলা হয় যে তোমার নাম কি, তখন কিন্তু উত্তর হ্যাঁ বা না হয় না, তখন কিন্তু আমরা কয় দিঘিকার কি ব্যবহার করে থাকি। তার মানে যেটার উত্তর খুব সংক্ষিপ্ত হ্যাঁ বা না এইভাবে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা প্রশ্ন করি কয় রসিকার কি দিয়ে। আর যেটার উত্তর একটু বড় হয় সেটাকে আমরা প্রশ্ন করি কয় দিঘিকার কি দিয়ে। আচ্ছা, এবার আসো, এবার এই যে কয় ঋষিকার কি দিয়ে যে প্রশ্ন করা হয়, কয় ঋষিকার কি দিয়ে যে প্রশ্ন করা হয়, এই কিটাকে আমরা বলি হচ্ছে তোমার অব্যয় পদ। আর অব্যয় যদি অপশনে না থাকে তাহলে আমরা বলতে পারি এটাকে পদানুক্রিয়া বিশেষণ। পদানুক্রিয়া বিশেষণ যেটা নতুন বইয়ের মধ্যে আছে বা নতুন ব্যাকরণে আছে। দুটো জিনিস বলতে পারি, কিন্তু দুটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অব্যয়। অব্যয় না থাকলে পদানুক্রিয়া বিশেষণ। আর যদি তোমার কয় দিঘিকার কি দিয়ে প্রশ্ন করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সর্বনাম। সেটাকে আমরা বলি হচ্ছে সর্বনাম। তাহলে ভাইয়া কি জাদু বাংলা গানে, এটা কি সর্বনাম? খেয়াল করবে ভালোভাবে, এটা কিন্তু সর্বনাম না। মনে রাখবে আমি এতক্ষণ বলতেছিলাম যে এই কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি, প্রশ্ন করার ক্ষেত্রে তোমরা এভাবে চিন্তা করবা যে প্রশ্ন করার ক্ষেত্রে কয় ঋষিকার কি এটা হচ্ছে অব্যয় অথবা পদানুক্রিয়া বিশেষণ, আর কয় দিঘিকার কি এটা হচ্ছে তোমার সর্বনাম প্রশ্ন করার ক্ষেত্রে। এবার আসো যদি প্রশ্ন না করা হয়, জাস্ট মনের আবেগ প্রকাশ করা হয়, যেটা বলা হয়েছে যে কি জাদু বাংলা গানে অথবা কি মায়া, কি মায়া তার চোখে, সাপোজ যদি আমি বলি আর কি, তাহলে এই যে এখানে যে কি, এটা দিয়ে কোনো প্রশ্ন করি নেই। এখানে যেটা করা হয়েছে মায়া এই শব্দটাকে একটু মডিফাই করছে কি দিয়ে, মায়া শব্দটাকে একটু মডিফাই করা হয়েছে, একটু জোরালো করা হয়েছে, যার কারণে এই কিটাকে তখন বলবো আমরা বিশেষণ। তার মানে খেয়াল করো এখানে আর কোনো ভেজাল নাই। কি শব্দটা দিয়ে যদি প্রশ্ন করা না হয় তখন এটাকে আমরা বলবো বিশেষণ। এই যে পরের যে শব্দটা এটাকে বিশেষায়িত করছে। যেমন এখানে আমরা যদি দেখি জাদু বাংলা গানে, জাদু শব্দটাকে এই কি শব্দটা আরেকটু মডিফাই করতেছে, যে জাদু কেমন জাদু, কি জাদু। ঠিক আছে, জাদু শব্দটা এই কি শব্দটা দিয়ে জাদু শব্দটাকে মডিফাই করা হচ্ছে, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে বিশেষণ পদ। তার মানে একেবারে সিম্পলভাবে বলতে গেলে কয় ঋষিকার কি দিয়ে যদি প্রশ্ন করা হয় সেটা অব্যয় হইতে পারে বা পদানুক্রিয়া বিশেষণ হইতে পারে। আর হচ্ছে তোমার কয় দিঘিকার কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, যদি প্রশ্ন করা হয় সেটা চোখ বন্ধ করে সর্বনাম পদ। আর যদি প্রশ্ন না করা হয় তাহলে সেটা বিশেষণ পদ, শুধু বিশেষণ, অন্য কিছু না, শুধু বিশেষণ। আচ্ছা, তাহলে আশা করছি ক্লিয়ার।
মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। স্থূল অংশ মানে কি? স্থূল অংশ হচ্ছে ওই যে ওই স্থূল অংশ হচ্ছে পণ নির্ধারণ করা, অলংকারের হিসাব নিকাশ, হ্যাঁ সেটাকে বোঝানো হয়েছে যে ওইটাও মনে হয় বিবাহের একটা প্রধান অংশ। তো এখানে আমার নাক গলানো উচিত না, অনুপমের ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায় এই উক্তিটার মাধ্যমে। এরপর আসো জিহ্বা, জিবলা, জিহ্বা, খুব ডেঞ্জারাস একটা উচ্চারণ। তো দেখো এটার উচ্চারণটা হচ্ছে খুবই সহজ, এবং এই হয় ব খুবই গুরুত্বপূর্ণ একটা উচ্চারণ, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, সামনেও আসতে পারে। হয় বয়ের তোমরা যেটা করবা, আগে কি আছে সেটা দেখার চেষ্টা করবা। খেয়াল করো, হয় বয়ের আগে যদি অ অথবা আ থাকে, তখন এই হয়ের উচ্চারণ হয় ও এর মতো, বয়ের উচ্চারণ হয় ভয়ের মতো। যেমন আমরা যদি বলি, এটার উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে পরীক্ষায়, আহবান না, কিন্তু এটার উচ্চারণে হয় বয়ের আগে কি আছে? আ আছে। যেহেতু আ আছে, এই হয়ের উচ্চারণটা হয়ে যাবে ও এর মতো, বয়ের উচ্চারণটা হবে ভয়ের মতো। তাহলে আমরা বলতে পারি এটার উচ্চারণ হচ্ছে তোমার আও ভান। কিন্তু হয় বয়ের আগে যদি ই থাকে, তখন এই হয়ের উচ্চারণটা হয় তোমার, তখন এই হয়ের উচ্চারণটা হবে উ এর মতো, আর বয়ের উচ্চারণটা হবে ভয়ের মতো। তাহলে দুই জায়গায় কিন্তু বটা ভ হচ্ছে, জাস্ট চেঞ্জ হচ্ছে হ। যেমন এই যে এই শব্দটা যদি আমরা দেখি যে কি, জিওভা, এটা কিন্তু জিওভা কিন্তু হবে না, এটা হবে কি জানো? জিউভা। জি ই থাকলে উ লাগাই দিবা, ই থাকলে এরপর উ হবে, আ বা অ থাকলে ও হবে, আ ও জি উ, এভাবে চিন্তা করবা। তাহলে কি, এই যে যেহেতু হয়ের আগে ই আছে, তাহলে এটা হয়ে যাবে উ, আর বটা হয়ে যাবে ভ। তাহলে এটা হয়ে গেল জিউভা। এখন আসো, তাহলে ভাইয়া এখানে তো তোমার ই বা উ এর নিচে একটা হসন্ত দিছে। আমরা তো জানি যে স্বরধ্বনির নিচে হসন্ত হয় না, হসচিহ্ন হয় না। কিন্তু খেয়াল করবে, তোমার চারটা রসস্বর বা অর্ধস্বর, রসস্বর না, অর্ধস্বর আছে চারটা, অর্ধস্বর বর্ণ, অর্ধস্বর ধ্বনি আর কি, অর্ধস্বর বলা হয় চারটা স্বরকে। সে অর্ধস্বর হচ্ছে চারটা, রস্যই, উ, এ আর ও, এই চারটা স্বরকে বলা হয় অর্ধস্বর। এবং এগুলোর নিচে, এগুলো যদি কোনো শব্দের মাঝখানে, শুরুতে না, মাঝখানে যদি থাকে, নতুন ব্যাকরণ অনুযায়ী এগুলো নিচে কি করতে হয়? হস্যচিহ্ন দিতে হয়। তার মানে তোমার দুটো অপশন একসাথে থাকবে না, হয়তো নতুনটা অপশনে থাকবে, নাহলে পুরানটা থাকবে। যেমন এখানে যদি আমরা দেখি যে এগুলো নিচে হসন্ত দিছে, হসন্ত না দিয়েও কিন্তু কারেক্ট, একই কথা, ঠিক আছে? হসন্ত দেখে ভয় পাবা না, কারণ নতুন ব্যাকরণে যেটা করা হয়েছে, অর্ধস্বরের নিচে যদি মাঝখানে থাকে এই স্বরগুলো, তাহলে সেটা নিচে হসন্ত দিতে হয় নতুন ব্যাকরণ অনুসারে, আর না দিলেও এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তাহলে এবার আসো, এবার যদি আমরা দেখি, যেহেতু জিহ্বা এই শব্দটা হয় বয়ের আগে ই আছে, তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হচ্ছে জিহ্বা। ঠিক আছে, এইভাবে আমরা চিন্তা করব। এরপর আসো আমরা পরের প্রশ্নে চাই। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে, এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে, এভাবে একটু চিন্তা করবা। তোমরা যে কোনো উক্তি কখন করা হয়েছে, কেন করা হয়েছে, কি প্রসঙ্গে করা হয়েছে, এভাবে তুমি যদি চিন্তা করো, তাহলে সেই উক্তিটা ভুলবা না। এটা কি হয়েছে, ন্যাড়া যখন ওই যে তোমার মৃত্যুঞ্জয়কে দেখে যখন আসতেছিল, তখন সন্ধ্যা হয়ে গেছিল, তো তখন তোমার বিলাস একটা উক্তি করছিল যে ঘন জঙ্গলের পথ একটু দেখে যেও, বা সে বলতেছিল একটু আলোটা জ্বেলে দেই, হ্যাঁ, যে তুমি জঙ্গলের পথ একটু আলো, একটু আগায় দিই, একটু আলোটা দিয়ে দিই, বা একটু তোমাকে আগায় দিই। তো সে বলতেছে না, পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারবো, শুধু একটু আলো দেখায় দিলেই হবে। তাহলে এটার মধ্যে কি, যে ন্যাড়ার মধ্যে একটা প্রকাশ পাইছে কি, তার আত্মসম্মান বোধ, যে একটা মেয়ে আমার আগায় দিবে, বা আমি এতই ভয় পাই যে আমি ভীরুতা না, কিন্তু এখানে সাহসিকতাও না, এখানে হচ্ছে তার আত্মসম্মান বোধ। অনেকে মনে করতে পারে সাহসিকতা, সে সাহস দেখে, সাহস না, আত্মসম্মান, যে একটা মেয়ে আমার আগায় দিবে, তার আত্মসম্মানে লাগবে। তো এই জিনিসটা দিয়ে এটা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এই অনুধাবন কোশ্চেনগুলো কিন্তু এরকম হয় যে মনে হয় যেন দুইটাই অ্যান্সার, কিন্তু সেটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটটা খুঁজতে হবে। হ্যাঁ, সাহসিকতা হইতে পারে, বাট একেবারে পারফেক্ট উত্তর হচ্ছে আত্মসম্মানবোধ। চ্যান্সেলর, এই চ্যান্সেলর নিয়ে খুব ঝামেলা। চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এই জিনিসগুলো জানতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর চ্যান্সেলর হচ্ছে রাষ্ট্রপতি। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে এই
তাহলে ভিসি মানে কি? এই যে আমরা দেখি যে ভার্সিটির প্রধান হচ্ছে, আমরা দেখি যে ভিসি, ভিসি মানে হচ্ছে ভাইস চ্যান্সেলর, যেটাকে বলা হয় উপাচার্য, মানে উপ আচার্য, যেটাকে আমরা বলি উপাচার্য, ভাইস চ্যান্সেলর। তার মানে চ্যান্সেলর মানে হচ্ছে কি? চ্যান্সেলর মানে হচ্ছে আচার্য, মেইন মুখ্য মহাপরিচালক, মেইন ডিরেক্টর বলতে পারি। তাহলে আচার্য মানে কি? আচার্য মানে হচ্ছে চ্যান্সেলর, যার হাতে হচ্ছে প্রধান ক্ষমতা থাকে আর কি। আচ্ছা, এরপর আসো কোনটি শুদ্ধ বানান। আমরা যদি দেখি তার মানে শুদ্ধ বানান, তার মানে বাকি তিনটাই হচ্ছে এখানে ভুল বানান। আমরা যদি দেখি শরৎচন্দ্র বানান, শরৎচন্দ্র অনেকে যদি নাম এভাবে রাখে তাহলে সেটা ঠিক আছে, বাট নর্মালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বানান কিন্তু এরকম না। শরৎচন্দ্র বানান হচ্ছে তোমার দুইটা চ, শরৎচন্দ্র। আমরা যদি দেখি সন্ধি বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ করলে এই চটা খণ্ডত হয়ে যায়। হ্যাঁ, ওইভাবে তুমি চিন্তা করো। কিন্তু যদি কেউ শরৎচন্দ্র এভাবে লেখে ঠিক আছে, নাম ঠিক আছে, বাট নর্মালি শরৎচন্দ্র দুটোকে যদি একত্র করা হয় তাহলে সেটা এরকম হবে। আর ভাঙলে শরৎ প্লাস চন্দ্র, সন্ধি বিচ্ছেদ। তারপর বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় বানানটা কিন্তু ভুল আছে। বন্দ্যোপাধ্যায় হচ্ছে এভাবে, একটা জফলা হবে, বন্দ্যোপাধ্যায়। তারপর হচ্ছে দুর্যোগ, মনে রাখবে দূর জাতীয় যত বানান আছে সেগুলোর ক্ষেত্রে দয় দুগুকার হয়, যেমন তোমার দুরালাপনি, হ্যাঁ, তারপর হচ্ছে দূরত্ব, দূর, ওই বানানগুলোতে দুগুকার হবে। কিন্তু দুর্যোগ কোনো দূরের কিছু বোঝায় না, যার কারণে দুর্যোগ বানানে রসুকার হবে। এবং 4 নাম্বারটা যদি দেখি সান্ত্বনা, এই বানানটাই কিন্তু একেবারে ঠিকঠাক আছে। তারপর নিচের কোনটি মিশ্র বা সংকর শব্দ? মিশ্র মানে হচ্ছে মিক্সড, দুই ভাষার শব্দ থাকবে। যেমন আমরা যদি বলি পকেট মার, পকেট হচ্ছে তোমার কি ইংরেজি শব্দ, মার হচ্ছে বাংলা বা তৎসম শব্দ যেটাই বলি। তো এরকম দুই ভাষার শব্দ থাকবে। আমরা যে উৎসগত অনুসারে তোমার 5টা ভাষা পড়ছিলাম, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এবং বিদেশির মধ্যে আমরা অনেকগুলো ভাগ পড়ছিলাম, যে তোমার কি আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি। তো দুই ভাষার শব্দ। আমরা যদি দেখি চন্দ্র, সূর্য, দুইটা হচ্ছে তৎসম ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত। তাহলে দুটো কি কিন্তু মিশ্র বা সংকর, মিক্সড শব্দ বলতে পারবো না, দুটো একই উৎস থেকে আগত। আমরা যদি দেখি বাদশাহ, বেগম, দুটো কিন্তু ফার্সি, বাদশাহ ফার্সি, বেগমও ফার্সি, আবার অনেকে তুর্কিও বলে, কিন্তু বেগম ফার্সিও হয়। চাকর, বাকর, বাকর নামে কোনো শব্দ নাই, এটা হচ্ছে তোমার দ্বিরুক্ত বলতে পারি, ঠিক আছে। তো এটা কোনো আলাদা কোনো শব্দ না। তার মানে চন্দ্র, সূর্য এটা হচ্ছে সেম জায়গা থেকে আসছে, বাদশাহ, বেগম এটাও সেম জায়গা থেকে আসছে, কিন্তু হেড এবং মৌলবী, হেড এবং মৌলবী দুটো কিন্তু দুই ভাষার শব্দ। যে হেড হচ্ছে ইংরেজি, মৌলবী আমরা বলতে পারি কি ফার্সি, তাহলে বা আরবি যেটাই বলো। তাহলে দুই ভাষার শব্দ, দুই ভাষার শব্দ, যার কারণে আমরা বলতে পারি এটাই হচ্ছে তোমার কি বলে মিশ্র বা সংকর শব্দ। মিশ্র বা সংকর মানে হচ্ছে মিক্সড, 5 মিশালি যেটা বলে, বা এখানে আসলে 2 মিশালি, দুইটা শব্দ মিলে, মানে দুই ভাষার শব্দ মিলে যখন একটা শব্দ হয় সেটাকে আমরা বলি হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। তাহারই পরে মনে, তাহারই পরে মনে কবিতায় নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? অভিমান মানে একটু রাগ, একটু ক্ষোভ, সেই জিনিসটা প্রকাশ পেয়েছে। আমরা যদি দেখি অভিমান, কহিল সে কাছে সরে আসি, অভিমান করলে তো কেউ কাছে আসে না, মানে একটু কাছে আসে না। মৃদু মধু স্বরে, অভিমান করলে কেউ মধু স্বরে কিছু বলে না। তারপর কহিল সে সুদূরে চাহিয়া, দূর দিকে তাকায়া। কহিল সে পরম হেলায়, এই পরম হেলাই মানে হচ্ছে যখন সে অভিমান করে, কেউ অভিমান করে তখন সে এই অবহেলা করে, যে বলে না তুমি কেন আমাকে অবহেলা করছো। তার মানে যখন অভিমান করে তখনই কিন্তু এই অবহেলা, অভিমান, হ্যাঁ, বা ডোন্ট কেয়ার ভাব, সেরকম জিনিস প্রকাশ পায় হচ্ছে এই 4 নাম্বার লাইন দ্বারা। তার মানে এই লাইন দ্বারাই আমরা বুঝতে পারি যে কহিল সে পরম হেলায় দ্বারা তার কবির মধ্যে একটা কি অভিমান প্রকাশ পাচ্ছে। আচ্ছা, নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ? স্বরভক্তির আরেকটা নাম হচ্ছে তোমার বিপ্রকর্ষ। স্বরভক্তির আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ। হ্যাঁ, তা তো জানি। বিপ্রকর্ষ বা স্বরভক্তির আরেকটা সহজ নাম হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, তার মানে আর এটা হচ্ছে সহজ নাম আর কি, মধ্য স্বরাগম সহজ নাম, কিন্তু বাকি দুইটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু আবার আরেকটা জিনিসও জেনে রাখো, সম্প্রকর্ষ, এটার একটা নাম হচ্ছে শুধু সরলোপ, আদি অন্ত মধ্য না, কিন্তু শুধু সরলোপ। সরলোপের একটা নাম হচ্ছে সম্প্রকর্ষ। আচ্ছা যাক, তাহলে এখানে যেটা চাইছে সেটা হচ্ছে যে নিচের এই 4টা শব্দের মধ্যে কোনটার মধ্যে কি হয়েছে মাঝখানে স্বরের আগমন ঘটছে, তাহলে আমরা যদি দেখি
তোমার বাক্য থেকে বাক্য, অনেকে মনে করতে পারে ভাইয়া মাঝখানে ই আসছে ই, তাহলে এটাই তো মনে মধ্য স্বরাগম, কিন্তু না, এটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে অপিনিহিতি, অপিনিহিতি। কারণ তোমরা হয়তো পড়ছো যে বাক্য থেকে বাক্য, সত্য থেকে সত্য, যদি কোনো শব্দের মাঝখানে ই আসে এবং যে জফলার কারণে মাঝখানে একটা ই আসে, পরের ইকার যদি আগে আসে, এখানে তুমি বলতে পারো ভাই পরে তো ইকার নাই, কিন্তু জফলার মধ্যে খেয়াল করবে জফলার মধ্যে একটা ই লুকানো থাকে। আমরা ওই যে সন্ধি বিচ্ছেদে পড়ছিলাম ইত্যাদি, ইতি প্লাস আদি, ব্যর্থ, বি যোগ অর্থ, জফলাটা ই হয়ে যায়। তার মানে যেখানে জফলা থাকে সেখানে মনে রাখবা যেটা ই থাকে, লুকানো থাকে। তাহলে এই ইটা যদি আমরা মাঝখানে নিয়ে আসি তখন সেটা কিন্তু তোমার অপিনিহিতি হয়ে যাবে, যে পরের ইকার বা উকার যদি আগে আসে, ওই হিসেবে চিন্তা করলে। জিলাপি হয়ে গেছে জিলিপি। তাহলে দেখো এখানে লাটা লি হয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে মধ্যাগত তোমার স্বরসঙ্গতি, এটাকে আমরা বলি মধ্যাগত স্বরসঙ্গতি। এটাকে মধ্যাগত স্বরসঙ্গতি কেন বলবো? কারণ দেখো দুইটা স্বরের কারণে যদি মাঝখানে স্বরের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি মধ্যাগত স্বরসঙ্গতি। অনেকে মনে করতে পারে ভাই আজ থেকে আজই এই যে এইটা মাঝখানে দেখা যাচ্ছে, তো এটি মনে হয় মধ্য স্বরাগম, কিন্তু খেয়াল করবে এই যে আজ ই, আমরা যদি আজ ই শব্দটাকে ভাঙি, আজ ই, এই ইটা কিন্তু লাস্টে গেছে, এই ইটা কিন্তু লাস্টে গেছে, এটাকে আমরা বলতে পারি অন্ত স্বরাগম। তোমার কাছে দেখতে মনে হইতেছে ইটা মনে হয় আগে, কিন্তু না, এই ইটা হচ্ছে জয়ের পরে, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে অন্ত স্বরাগম। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি, তাহলে কি হবে? গ্রাম থেকে গেরাম। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো মনে হচ্ছে আদি স্বরাগম, এই যে শুরুতে একটা স্বর আসছে, এ আসছে শুরুতে, কিন্তু এটা কিন্তু শুরুতে আসে নাই। আমরা যদি দেখি গ্রাম থেকে গেরাম শব্দটাকে যদি ভাঙি, তাহলে গেরাম শব্দটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কি হয়? গ, তারপর এ, তারপর র, তারপর আম, বা র, তারপর আ, তারপর ম। তার মানে এই যে এ, তোমার কাছে দেখতে মনে হচ্ছে এটা মনে হয় গয়ের আগে, কিন্তু না। মনে রাখবে একটা ব্যঞ্জনের সাথে যদি কোনো কার থাকে সেটা ওই ব্যঞ্জনের পরে হয়। তার মানে গ্রাম থেকে, শব্দটা ছিল গ্রাম, গ্রাম থেকে গেরাম, তাহলে এই যে এটা কিন্তু শুরুতেও আসে নাই, শেষেও আসে না, এটা আসছে শব্দের মাঝখানে, যার কারণে আমরা বলতে পারি গ্রাম থেকে গেরাম, গ্রাম থেকে গেরাম, এটাই হচ্ছে আমাদের কি বলে, এটাই হচ্ছে আমাদের স্বরভক্তি, এটাই হচ্ছে আমাদের বিপ্রকর্ষ, বা এটাকে আমরা বলতে পারি মধ্য স্বরাগম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তোমার কাছে দেখতে মনে হচ্ছে এটা মনে হয় আদি শুরুতে আসছে, কিন্তু না, একটা ব্যঞ্জনের সাথে যে কার থাকে, ব্যঞ্জনের সাথে যদি কোনো কার থাকে তাহলে সেটা ওই ব্যঞ্জনের পরে হয়। তার মানে এইটা গয়ের পরে, আর গয়ের পরে মানে হচ্ছে এই শব্দের মাঝখানে বা মধ্যখানে বা শব্দের ভিতরে আছে, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে তোমার মধ্য স্বরের আগমন বা মধ্য স্বরাগম। এরপর আসো, এরপর হচ্ছে তাই রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ কোন বিষয়টিকে প্রমাণ করে? কোন বিষয়টিকে প্রমাণ করে? এই যে বেশি বেশি রিলিফ, তারপর রিহ্যাবিলিটেশন, এটা কি প্রমাণ করতেছে? এটা প্রমাণ করতেছে যে পৃথিবীতে মানুষের অত্যাচার দিন দিন বেড়েই চলছে, মানুষ দিন দিন অসহায় হয়ে যাচ্ছে, যার কারণে যে এই বিভিন্ন সংস্থা, সাহায্য সংস্থা বেশি বেশি হচ্ছে। তাহলে এটা কি? এই শব্দগুলো দ্বারা আসলে মানব কল্যাণ যে মানব অপমানে পরিণত হচ্ছে সেই জিনিসটাই এখানে ইঙ্গিত করা হয়েছে, যে দিন দিন এইগুলোর সংখ্যা বাড়া মানে হচ্ছে মানুষ নির্যাতিত হওয়া, মানুষ নিপীড়িত হওয়া, যার কারণে এই সংখ্যাগুলো বা এই সংস্থাগুলো বৃদ্ধি পাচ্ছে। গ্রামান্তর, আমরা একেবারে পড়ছিলাম সমাসের মধ্যে যে অন্তর থাকলে কি হয়? অন্তর থাকলে সেটা অন্য হয়ে যায়, অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য যুগ, যুগান্তর, অন্য দেশ, দেশান্তর। তাহলে অন্তর কথাটা যদি থাকে সেটা চোখ বন্ধ করে সেটা হচ্ছে নিত্য সমাস। শুধু অন্তর না, আরও কিছু আছে, যে তোমার কেবল থাকলে মাত্র হয়ে যায়, কেবল দেখা, দেখা মাত্র, কেবল শোনা, শোনা মাত্র, এরকম। হ্যাঁ, আরও অনেক কিছু আছে, তোমরা নিত্য সমাসটা ভালো মতো দেখবা। হ্যাঁ, সেই ফুল আমাদেরই প্রাণ, এই ফুল বলতে কি বোঝানো হয়েছে? এই ফুল বলতে তোমার কি? এই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, বা একুশের চেতনাকেও বলতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু নর্মালি আমরা যেটা দেখব যে এই ফুল বলতে আসলে কি? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে।
এই লাইনটা পরবর্তীতে আমরা বুঝতে পারি যে সেই ফুল আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দে আর দুঃখে ছায়। অর্থাৎ এই যে এই বাংলা ভাষা, এই বাংলা ভাষার মাধ্যমে আমরা আমাদের আনন্দ এবং দুঃখ সব কিছু প্রকাশ করতে পারি। হ্যাঁ, যে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দে এবং দুঃখের ছায়ায়, এই লাইনটাতে কী বোঝায়? আনন্দ। অর্থাৎ এই যে আমরা বাংলা ভাষা পেয়েছি, পেয়ে আমরা খুব আনন্দ বোধ করছি, খুবই হাসি খুশি বোধ করছি। আবার দুঃখের ছায়ায়, কেন দুঃখের ছায়ায়? কারণ এই যে বাংলা ভাষা অর্জনের জন্য যেই শহীদরা আত্মত্যাগ বা যেই শহীদরা তাদের জীবন দিয়েছে, তাদের কথা স্মরণ করে আমরা আবার কষ্ট পাচ্ছি, আমরা দুঃখ প্রকাশ করছি। তাহলে একদিক দিয়ে দুঃখ প্রকাশও করছি, একদিক দিয়ে আনন্দ প্রকাশও করছি। ঠিক আছে, তাহলে সেই ফুল বলতে এখানে কি? সেই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এবার আসো, এবার আমরা হচ্ছে 15 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, টাকায় টাকা আসে। খুব ডেঞ্জারাস কোশ্চেন এবং এই টাকা নিয়ে খুব ঝামেলা। খেয়াল করবে, আমরা যদি দেখি কয়েকটা বাক্য, যেমন আমরা যদি দেখি টাকায় টাকা আনে, এটা একটা বাক্য। তারপর যদি বলে টাকায় সব হয়, এবার যদি বলা হয় টাকায় টাকা হয়, এই কয়েকটা বাক্য আমরা দেখি। টাকায় টাকা আনে, তাহলে খেয়াল করো এখানে আমরা সবগুলোই টাকার নিচে দাগ। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কে টাকা আনে? কে টাকা আনে? প্রথমটাকে প্রশ্ন করতে পারি কে টাকা আনে, তাহলে উত্তর পাওয়া যায় টাকায় টাকা আনে। টাকায় সব হয়, আমরা প্রশ্ন করতে পারি কি দ্বারা সব হয়? কি দ্বারা, কোনো কিছু দিয়ে যদি কিছু হয়, তাহলে উত্তরে পাওয়া যায় টাকা দ্বারা সব হয়। এবার আসো, টাকায় টাকা হয়, তাহলে একটা জিনিস থেকে যদি আরেকটা জিনিস হয়, এখানে আমরা প্রশ্ন করতে পারি যে কি থেকে টাকা হয়? কি থেকে বা কোথা থেকে টাকা হয়? একটা জিনিস থেকে আরেকটা জিনিস হয়, রূপান্তর হয়। তার মানে আমরা বলতে পারি প্রথমটা হচ্ছে তোমার কর্তৃকারক, পরেরটা হচ্ছে করণ কারক এবং পরেরটা হচ্ছে অপাদান কারক। দেখো বাক্যগুলো কিন্তু দেখতে প্রায় সেম সেম বাট ডিফারেন্ট। একটাকে আমরা প্রশ্ন করতে পারি কে টাকা আনে? টাকায় টাকা আনে। একটা হচ্ছে কি দ্বারা সব হয়? টাকা দ্বারা সব হয়। একটা হচ্ছে তোমার কি থেকে বা কোথা থেকে টাকা হয়? টাকা থেকে টাকা হয়। একটা জিনিস থেকে আরেকটা জিনিস হয়। তাহলে এবার আসো, এবার আমরা বলতে পারি, এটাকে প্রশ্ন করতে পারি যে কি দ্বারা টাকা আসে? টাকা দ্বারাই টাকা আসে। ঠিক আছে, টাকা দ্বারা টাকা আসে। কি দ্বারা টাকা আসে? টাকা দ্বারা টাকা আসে। তাহলে আমরা এটাকে বলতে পারি করণ কারক এবং সপ্তমী। কেন? কারণ টাকায় অন্তস্তীয়, অন্তস্তীয় একটা বিভক্তি, সপ্তমী বিভক্তি। তাহলে কি দ্বারা টাকা আসে? টাকা দ্বারাই টাকা আসে। আর যদি বলতো টাকায় টাকা হয়, তখন সেটা অপাদান কারক। তো এবার আমরা 16 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। দেখো 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, লাল ছেলে উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়? এই উপন্যাসের মধ্যে কিন্তু একটা লাইন আছে যে অবিশ্রান্ত ঢোলক বেজে ওঠে বা বেজে চলে হচ্ছে ডোমপাড়া। ডোমপাড়ায় কি করা হয় খেয়াল করবে, ডোমপাড়ায় হচ্ছে তোমার ওই যে মৃতদেহ পোড়ানো হয় ওই জায়গাটার মধ্যে। হ্যাঁ, তো ওই জায়গাটার মধ্যে হচ্ছে অবিশ্রান্ত ঢোলক বেজে ওঠে, সবসময় ঢোল বাজনা বাজে আর কি, হ্যাঁ, মৃতদেহ পোড়ানোর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? এটা কিন্তু খুবই ডেঞ্জারাস কোশ্চেন। আমরা যদি দেখি ভাষার বৃহত্তম অংশ হচ্ছে বাক্য। আমরা যদি একটু এই জিনিসটা অ্যানালাইসিস করি, এভাবে চিন্তা করতে হবে। দেখো ভাষার মূল উপকরণ, একটু ভালো মতো দেখবে, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। আর ভাষার মূল উপাদান যদি বলে, উপাদান যদি বলে তাহলে উত্তর হবে ধ্বনি। ভাষা নিয়ে যদি কোশ্চেন আসে, তাহলে ভাষার আমরা যদি দেখি, যদি বলে বৃহত্তম অংশ, মূল উপকরণ, উপকরণ মানে হচ্ছে, মনে রাখবে, উপকরণ মানে হচ্ছে বৃহত্তম অংশ। ভাষার বৃহত্তম অংশ বলা হয় এ বাক্যকে। আর ভাষার ক্ষুদ্রতম অংশ বলা হয়, ক্ষুদ্রতম অংশ বলা হয় ধ্বনিকে। তাহলে উপাদান মানে মনে রাখবা, উপাদান মানে ক্ষুদ্রতম অংশ আর উপকরণ মানে বৃহত্তম অংশ। এভাবে একটু চিন্তা করবা। ভাষা থেকে আসলে দুইটা জিনিস আসতে পারে। আর যদি তোমার বাক্য নিয়ে কোনো কিছু আসে, খেয়াল করবে, যদি বলা হয় বাক্যের মূল উপাদান, অথবা যদি বলে বাক্যের ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ অথবা ক্ষুদ্রতম একক, যেটাই বলুক, বাক্য
নিয়ে যেটাই বলবে উত্তর হবে শব্দ। আর শব্দ নিয়ে যেটাই আসুক, যদি বলে শব্দের ক্ষুদ্রতম অংশ, শব্দের ক্ষুদ্রতম অংশ, অথবা যদি বলে শব্দের মূল উপাদান, এরকম যদি কিছু দেয়, শব্দ নিয়ে যেটাই বলুক তুমি উত্তর দিয়ে দিবা হচ্ছে ধ্বনি। কারণটা কি? কারণটা হচ্ছে এটা, এই সিকিউরিটি একটু মনে রাখবা যে আমরা জানি সবচেয়ে ছোট জিনিস হচ্ছে ধ্বনি, আর কয়েকটা ধ্বনি মিলে হয় শব্দ, কয়েকটা শব্দ থেকে হয় বাক্য, কয়েকটা বাক্য যখন মনের ভাব প্রকাশ করে তখন হয় ভাষা। এই সিকোয়েন্সটা মনে রাখবা। তাহলে আমার যদি প্রশ্ন আসে ভাষা নিয়ে, আমি দেখব যে ভাষার এখানে বড়টা বলছে না ছোটটা বলছে। ভাষার বড়টা হচ্ছে বাক্য, ভাষার ছোটটা হচ্ছে ধ্বনি। এভাবে চিন্তা করবো, ভাষার বড়টা হচ্ছে বাক্য, ভাষার ছোটটা হচ্ছে ধ্বনি। বৃহত্তম ক্ষুদ্রতম, বৃহত্তম বাক্য ক্ষুদ্রতম ধ্বনি। আর বাক্য নিয়ে যেটি আসুক উত্তর হবে শব্দ। বাক্যের মূল উপাদান, বাক্যের ক্ষুদ্রতম অংশ যেটাই বলুক উত্তর হবে শব্দ। আর শব্দ নিয়ে যাই আসুক উত্তর হবে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ, শব্দের মূল উপাদান, উত্তর হবে কি? উত্তর হবে ধ্বনি। আর ধ্বনির আর কিছু আসে না, কারণ ধ্বনি নিজেই ছোট অংশ। তাহলে এবার আসো, তাহলে কি বলছে? বাক্যের ক্ষুদ্রতম একক। তাহলে কি হবে? বাক্যের ক্ষুদ্রতম একক কি হবে? বাক্যের ক্ষুদ্রতম একক হবে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক কি হবে? শব্দ। এবার আসো দেখি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। মসি মাখা মানে কি? মসি মাখা বলতে এখানে বোঝানো হয়েছে অস্পষ্ট মহাকাল। অর্থাৎ কবির কাছে এখানে তোমার আবছা আবছা যে তোমার তার এই সাহিত্যকর্মগুলো মানুষের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না সেটা নিয়ে তার মধ্যে একটা অস্পষ্ট ধারণা, যেটাকে এখানে মসি মাখার সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, তারপর আসো, কোনটি কন্যার সমার্থক শব্দ নয়? তাহলে আমরা যদি দেখি এখানে নন্দিনী মানে কন্যাকে বোঝায়, দ্বারিকা মানে কন্যা, দুহিতা মানে কন্যা, কিন্তু আত্মজ মানে কিন্তু কন্যা নয়। আত্মজ মানে হচ্ছে পুত্রকে বোঝানো হয়। সুত মানে পুত্র, আত্মজ মানে পুত্র, ছেলেকে বোঝানো হয় আত্মজ। আর আত্মজা মানে হচ্ছে কন্যা। আচ্ছা, এবার আসো, সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের একটা উক্তি ছিল যে বাঙালি কাপুরুষ নয়। আর সে টাকার জন্য ইংরেজদের পক্ষ হয়ে লড়াই করে, তাই বলে বাঙালি কাপুরুষ নয়। তার মানে এই লাইনটা দ্বারা তার মধ্যে দেশপ্রেম কিন্তু প্রকাশ পায় নাই, কারণ সে দেশের হয়ে কাজ করে না। তার মধ্যে স্বজাত্যবোধ অর্থাৎ বাঙালি বোধ তার মধ্যে কাজ করতেছিল, যে বাঙালি কখনো কি হইতে পারে না? কাপুরুষ হইতে পারে না। তাহলে এই লাইনটা দ্বারা তার মধ্যে কিন্তু দেশপ্রেম না, তার মধ্যে হচ্ছে স্বজাত্যবোধ, নিজের জাতি, নিজের বাঙালি জাতি নিয়ে এখানে সে গর্ব করতেছে। তো যাই হোক, এভাবে আমরা মোটামুটিভাবে 20টা কোশ্চেন শেষ করলাম। ওকে, তো আজ এই পর্যন্তই। এরপর আমরা মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।